নমস্কার, সমানুপাত হাজির পঞ্চতন্ত্রের গল্প নিয়ে। আজকের গল্পের নাম মূর্খ বন্ধু। আগের দিন আমরা শুনেছিলাম খাল কেটে কুমির আনা গল্পটা। সেই গল্প শেষ করার পর দমনককে করটক বলেছিল, দেখলে তো বন্ধু, তুমি যেরকম ভাবে ভাবছো সবসময় সেই রকম ভাবে কিন্তু কাজ নাও হতে পারে, কারণ যে কোনো কাজের ভালো দিক এবং মন্দ দিক দুটো দিকই কিন্তু বিচার করে দেখবার যথেষ্ট দরকার আছে। কোনো কাজের ভালো এবং মন্দ উভয় দিক যদি বিচার করে না দেখো, তাহলে কিন্তু তোমার অবস্থা মূর্খ বানরের মতো হতে পারে। দমনক মূর্খ বানরের গল্প জানতো না, তাই সে জিজ্ঞেস করলো, মূর্খ বানর কি করেছিল? আমি তো গল্পটা জানি না, গল্পটা আমায় বলো। করটক তখন শুরু করলো মূর্খ বানরের গল্প। এক রাজার ছিল এক পোষা বানর। সেই বানর শুধুমাত্র মানুষের মতো কথাটুকু নিয়ে যা বলতে পারতো না, বাকি তার বুদ্ধি, তার সমস্ত বিচক্ষণতা সবই ছিল প্রায় মানুষের মতো। তাই রাজা তার এই পোষা বানরকে সব সময় কাছে রাখতেন। রাজা যখন শিকারে যেতেন তখনও বানর সঙ্গে থাকতো। রাজা যখন রাজসভায় বসে রাজকার্য পরিচালনা করতেন তখনও বানর থাকতো রাজার সঙ্গে। এক দুপুরবেলা রাজা খাওয়া দাওয়ার পর চললেন বিশ্রাম নিতে। সঙ্গে নিলেন বানরকে। বানরকে বললেন, দেখিস আমায় যেন কেউ বিরক্ত না করে। বানর রাজার আদেশ পালন করলো একদম অক্ষরে অক্ষরে। রাজা শুয়ে পড়তেই রাজার বিছানার পাশে গিয়ে বানর বসে থাকলো চুপটি করে। এমন সময় কোত্থেকে হাজির হলো একটা পাজি মাছি। সে বারবার ঘুরে ঘুরে এসে বসছে রাজার নাকের উপর, আর রাজার ঘুমে ব্যাঘাত ঘটছে। তাই বানর বারবার করে পাখার হাওয়া দিয়ে মাছিটাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। কিন্তু মাছির জেদের কথা তো আমরা জানি, সে বেটা নাছোড়বান্দা বারবার ঘুরে এসে বসতে লাগলো রাজার নাকে। বানর গেল মহা বিরক্ত হয়ে। সে ঠিক করলো যে এবার যদি রাজার নাকে এসে মাছি বসে, তাহলে রাজার তলোয়ারের এক কোপে মাছিকে একদম মেরে ফেলবে। যেমনি ভাবা তেমনি কাজ। দরজার পিছন থেকে একটা তলোয়ার তুলে নিয়ে এসে খোলা তলোয়ার হাতে বসে রইল সে রাজার বিছানার পাশে। মাছিও তার নিজের মতো ঘুরতে ঘুরতে আবার এসে হাজির হয়েছে রাজার নাকে। আর যেই রাজার নাকে বসেছে, বানর দিয়েছে তলোয়ারের এক কোপ। কিন্তু মাছি কি আর সেখানে বসে থাকে? মাছি তো ফুরুত করে পালিয়ে গেছে, আর তলোয়ারের কোপ পড়েছে রাজার নাকে। হাউ মাউ করে রাজা তখন কেঁদে উঠল। এই গল্প শেষ করার পর করটক বলল, দেখছো তো বন্ধু, তুমি আমরা যে ভাবছি, আমরা যে চিন্তা করছি যে মহারাজ পিঙ্গলকের সঙ্গে সঞ্জীবকের যদি একটা শত্রুতা তৈরি করা যায়, তাহলে হয়তো আমরা আমাদের মন্ত্রিত্ব আবার ফিরে পাবো। কিন্তু তেমন তো নাও হতে পারে, হিতে বিপরীত হতে পারে। কিন্তু ততক্ষণে তীর বেরিয়ে গেছে ধনুক থেকে। সঞ্জীবক এবং পিঙ্গলক দুজনেরই কান বিষিয়ে দিয়েছে করটক এবং দমনক। এবং পিঙ্গলকের কথা শুনে সঞ্জীবক এত মনমরা হয়ে গেছে, তার আর পালিয়ে যাওয়ার ইচ্ছেটুকুনিও নেই। সে মনে করলো যে পিঙ্গলক আমার এত ভালো বন্ধু হয়ে যদি আমার ক্ষতি করতে পারে, তাহলে আমার ক্ষতিই ভালো, কারণ সে ক্ষতি আমার বন্ধু করছে। এই কথা ভেবে সঞ্জীবক গিয়ে পৌঁছালো পিঙ্গলকের আস্তানার কাছাকাছি, কিন্তু পিঙ্গলকের একদম কাছে গিয়ে উপস্থিত হলো না। আর পিঙ্গলকও আর চোখে লক্ষ্য করতে লাগলো সঞ্জীবকের হাবভাব, আর দেখলো করটক এবং দমনক যা বলেছে সঞ্জীবক প্রায় সেই রকমই আচার আচরণ করছে। অন্য দিনের মতো কাছে এসে কথা বলছে না, মিষ্টি করে হাসছে না, ইত্যাদি ভাবতে ভাবতে পিঙ্গলক
শেষ পর্যন্ত আক্রমণ করে বসলো সঞ্জীবককে। সঞ্জীবক নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করলো, কিন্তু যতই হোক একটা পশুরাজের শক্তির কাছে এক বলদের শক্তি শেষ পর্যন্ত হার মানল। আর এভাবেই সঞ্জীবক মারা যাওয়ার পর করটক আর দমনক তাদের হারিয়ে যাওয়া মন্ত্রিত্ব আবার ফেরত পেল। আজকের এই গল্পের মাধ্যমে পঞ্চতন্ত্রের প্রথম তন্ত্র শেষ হলো। পরের সপ্তাহে আসছে পঞ্চতন্ত্রের দ্বিতীয় তন্ত্র। আজ এ পর্যন্তই। নমস্কার।